হ্যালো এভরিওয়ান, আমি মুহতাসিম। আমি তোমাদের সাথে এসেছি ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে, আর আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো লাস্ট ক্লাসে আমার সাথে যেটা ক্লাস ছিল, তো সেটাতে আমরা ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স পড়ছিলাম। তো ক্লাসটা একটু অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গেছিলো, তো আইল জাস্ট স্টার্ট অফ ফ্রম ওয়ার উই লেফট দেয়ার। তো আমরা একটা ম্যাথ করছিলাম। তো আমরা আগে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন বা লেন্থ কন্ট্রাকশন, আর হচ্ছে টাইম ডাইলেশন বা সময় প্রসারণ, যেটা সেসব নিয়ে থিওরি ডিসকাস করে তারপর আমরা তো ম্যাথ স্টার্ট করেছিলাম। তো আমরা আবার কয়েকটা ম্যাথস করে দেখি যে আমাদের কতটুকু মনে আছে, বা যদি মনে না থাকে তাহলে আমার ফর্মুলাগুলো আর কি ঝালাই হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা ফর্মুলা পড়েছিলাম, যেহেতু লেন্থ কন্ট্রাকশন, তাহলে যা বলেছিলাম যে আমরা যেহেতু ফ্যাক্টরটা ওয়ানের থেকে ভ্যালু কম আসে, তাহলে আমরা ইনিশিয়ালের সাথে মাল্টিপ্লাই করলে ফাইনালটাকে ছোটো একটা ভ্যালু পাবো এলের থেকে। তো এটা হচ্ছে আমাদের লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা ছিল। তো আমরা এখান থেকে একটা ম্যাথস করি যে ভূপৃষ্ঠের একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে ভূপৃষ্ঠে যদি একটা রকেটের দৈর্ঘ্য 100 মিটার থাকে, তাহলে অবশ্যই সেটা ইনিশিয়াল লেন্থ। তো ইনিশিয়াল লেন্থটা আমরা ধরে নেব যে এল নট, যেটা সেটা হচ্ছে 100 মিটার্স। রকেটটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এর দৈর্ঘ্য 99.5 মনে হয়। তাহলে যেটা মনে হচ্ছে অ্যাপারেন্ট লেন্থ যেটা, সেটা হচ্ছে আমাদের এল। এটা হচ্ছে 99.5। দেখা যাচ্ছে কি লেখা? কালি একটু কম এসেছে। আচ্ছা, তাহলে রকেটটির গতি নির্ণয় করো। তো এখানে আমাদের কাজ কি গতি নির্ণয় করো, তাহলে আমাদের বের করতে হবে কি এই যে ভেলোসিটিটা, যে ভেলোসিটির কারণে এল এর ভ্যালু আর এল নটের ভ্যালুটা এরকম আসলো। তাহলে আমরা যদি সিম্পলি ফর্মুলায় বসাই দিই, তাহলে এল এর ভ্যালু কী ছিল? 99.5। 99.5 ইকুয়ালস টু ইনিশিয়াল লেন্থ ছিল 100 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস, এটা তো ভিটা তো আমাদের আননোন, আমাদের তো ভিটাই জিজ্ঞেস করছে যে কত ভেলোসিটিতে গেলে এরকম অবস্থা হবে। তো আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করে দিই, 0.995 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। তারপরে আমরা স্কোয়ার করে দেবো এটাকে। আচ্ছা, ও ওয়েট, আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। হ্যাঁ, একটু ওয়েট করো। প্রবাবলি আমরা যারা যারা জানি আমরা এটা করে ফেলতে পারবো। করে ফেলেছো কি কেউ? করে থাকলে কমেন্টে জানিয়ে দিলে ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এই পাশে লিখি বাকিটা, তাহলে আমার ভ্যালুটা আসবে
0.990025 এইটা ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা সাইড চেঞ্জ করে নিলে এটাকে এপাশে নিয়ে যাব, এটাকে এপাশে নিয়ে আসলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এই গিভেন ভ্যালুটা এখানে হবে। তাহলে এরপরে আমাদের আসবে হচ্ছে, আমরা যদি তারপরে যদি স্কোয়ার রুট করে দিই পুরো জিনিসটাকে, একবারে ভি বাই সি লিখতে পারবো। তো সেটার ভ্যালু আসে হচ্ছে 0.0998। তো we just cross multiply it, 0.0998 c। তো c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো ওই ভেলোসিটির জন্য আমাদের রকেটের যেটা লেন্থ ইনিশিয়ালি ছিল 100 মিটার, সেটাকে আমরা 99.5 মিটার হিসেবে দেখতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথসে যাই। এবার আমরা আসি একটা টাইম ডাইলেশন বা সময় প্রসারণের ম্যাথসের ক্ষেত্রে। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে, তো আমাদের যেটা আর কি গিভেন ইনফরমেশন যেগুলো সেগুলো আমরা লিখে নেব। 25 ইয়ার্স, 25 বছর বয়সে 2.6 × 10⁸ ms−1 বেগে গতিশীল একটি মহাশূন্য যানের চরে ভ্রমণে বের হলেন। চোরে, নেভার মাইন্ড। আচ্ছা, তো আমাদের ভেলোসিটিটা কি? 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড এরকম ভেলোসিটিতে সে বের হলো। আচ্ছা, 40 বছর পর ভূপৃষ্ঠে সময় গণনায়, মানে 40 বছরটা হচ্ছে ভূপৃষ্ঠের সময় গণনা, তিনি পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত হবে? আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথসটা যেহেতু টাইম ডাইলেশনের ভিডিও কি চালু আছে? আচ্ছা, চালু আছে। আমি মনে করছিলাম যে বন্ধ হয়ে গিয়েছে মনে হয়। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে 25 বছর বয়সে সে তার ট্রাভেলিংটা স্টার্ট করে। এই ভেলোসিটিতে সে ট্রাভেল করে ফর 40 ইয়ার্স। 40 ইয়ার্স হচ্ছে আর্থের টাইম, মানে আর কি ভূপৃষ্ঠের গণনার সময়। তো তারপর ফিরে আসার পরে তার বয়স তার কাছে কত মনে হবে? আচ্ছা, তো আমরা যেটা জানি যে টি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু টি নট। তাহলে আমাদের হচ্ছে এইটা যদি হচ্ছে ইনিশিয়াল টাইম আর এটা হচ্ছে ফাইনাল টাইম। তো টাইম সম্প্রসারণ হয়, মানে এই ভ্যালুটা অবশ্যই বড় হবে, কারণ এটার সাথে ফ্যাক্টরটা আছে। তো আমরা যেটা জানি যে যেই ভ্যালুটা বড় হয়, আচ্ছা আমাদের যেই টাইম ট্রাভেল করলো সেটা হচ্ছে 40 ইয়ার্স। তো ওটা হচ্ছে তার ইনিশিয়াল বয়স, ওটা দিয়ে ম্যাথস করা হবে না, এটা দিয়ে করবো আমরা। তো তার হচ্ছে 40 ইয়ার্স সে ট্রাভেল করেছে। তো যেহেতু ভূপৃষ্ঠের সময় গণনায় 40 ইয়ার্স হয়েছে, তাহলে সে যে আর কি যেহেতু মহাশূন্যের জানে আর কি সে চলেছিল, তো তার কাছে হবে সময়টা তার কাছে কমে আসবে। কারণ যারা আর কি স্থির প্রসঙ্গ কাঠামো থেকে আমরা দেখি, তাদের কাছে আর কি সময়টা বড় মনে হয়, আর যারা হচ্ছে চলমান প্রসঙ্গ কাঠামো থাকে এরকম ভেলোসিটিতে, তো তাদের কাছে সময়টা ছোট মনে হবে। তো এভাবে আমরা টি এর ভ্যালুটা হবে হচ্ছে 40, মানে তার কাছে যেটা মনে হবে ওই প্রসঙ্গ কাঠামোতে, যেটা চলমান প্রসঙ্গ কাঠামো, সেখানের ভ্যালুটা আসবে হচ্ছে ছোট ভ্যালুটা। মানে মনে রাখার সিস্টেমটা হচ্ছে এইটা, যে যেটা আর কি বড় ভ্যালু সেটা হয় হচ্ছে এই ফ্যাক্টরের সাথে, আর যেটা ছোট সেটা হচ্ছে এই পাশে আসে, কারণ এই ফ্যাক্টরের ভ্যালুটা সবসময় 1-এর থেকে ছোট আসে। তো ওভাবে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই যে 40 ইয়ার্স ট্রাভেল করলো সে, আমি জাস্ট বছরে হিসাব করব। 40 ইন্টু √1 মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে 2.6 ইন্টু 10⁸ বাই 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার ইকুয়ালস টু
টি নট, তাহলে তার কাছে যে সময়টা অতিবাহিত হয়েছে এইটা পাবো আমি ওই রেফারেন্স ফ্রেমে আর কি, যেটা আর কি ছোটো ভ্যালুটা আসবে। আচ্ছা, তো এখান থেকে বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের কাজ, বসায় দিলে একদম সিম্পলি ভ্যালুটা আসে টি নট ইকুয়াল টু, তোমার ক্যালকুলেটর করে আর কি চেক করে দেখো, টি নট ইকুয়াল টু 40 ইন্টু 0.499 এরকম একটা ভ্যালু আসে। তো এখান থেকে আমাদের টি নটের আলটিমেট ভ্যালুটা আসবে হচ্ছে 19.995 এরকম কিছু। তো এটাকে আমরা একটু রাউন্ড আপ করে লিখব, তো আমরা বলবো যে এটা 20 ইয়ার্স। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, সে ভূপৃষ্ঠের গণনা অনুযায়ী সে 40 বছর সে ট্রাভেল করেছিল, বাট তার কাছে মনে হয়েছে সে 20 বছর ট্রাভেল করেছে। তাহলে তার নিজের কাছে তার বয়সটা কত মনে হবে, সে স্টার্ট করেছিল 25, ভূপৃষ্ঠের গণনা অনুযায়ী তার বয়স হবে হচ্ছে 25 + 40 65, বাট তার নিজের কাছে বয়সটা আর কি মনে হবে 25 + 20, দ্যাট ইজ 45 ইয়ার্স। তো আমরা টাইম ডাইলেশনের ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের গতিশীল প্রসঙ্গ কাঠামো যেটা যেটা গতিতে আছে সেইটার ক্ষেত্রে হচ্ছে টাইমটা ছোট আসবে অবশ্যই। তো সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, সেটাকে আমরা টি নট দিয়ে ডিনোট করছি, যে টাইমটা ছোট সেটা হচ্ছে টি নট, তাহলে সেটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোর জন্য। আর যেটা হচ্ছে ডাইলেটেড টাইম বা প্রসারিত টাইম সেটা হচ্ছে আর কি টি ধরছি আমরা। আচ্ছা, এই ম্যাথসগুলো করলে আর কি আমাদের যে এই ফর্মুলাটা এগুলো মনে রাখার জন্য আর কি, যেন আরও কমপ্লিকেটেড কিছু আসলে উই ক্যান অ্যাকচুয়ালি রিমেম্বার দিস। দো খুব বেশি কমপ্লিকেটেড কিছু আসে না এসব রিলেটেড, মোটামুটি এরকম এইচএসসি লেভেল পর্যন্ত মোটামুটি এসব দিয়েই পার হয়ে যাবে, তো তেমন একটা কনসার্ন হওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা একটা মানে সবচেয়ে কমন এনার্জি ইকুয়েশন যেটা যেটা আর কি সবাই মোটামুটি, যারা এটার সিগনিফিকেন্স সম্পর্কে বুঝি না তারাও মোটামুটি এই ইকুয়েশনটা জানি, আইনস্টাইনের এনার্জি ইকুয়েশন যেটা E = mc²। আচ্ছা, তো এইটার মধ্যে মানে এইটা হচ্ছে একটা পার্টিকেলের টোটাল ম্যাস, টোটাল এনার্জি। তো এই টোটাল এনার্জিটা এখন পার্টিকেলটা স্থির অবস্থাতে থাকলেও তার E = m² যা আসে ভ্যালু, সে চলমান অবস্থায় থাকলেও তার ওই টোটাল ভ্যালুটা মানে ভাগ করে একই জিনিস আসবে। মানে টোটাল যদি সামেশন করি তার পার্টিকেলের জন্য তার এনার্জি কত আর তার মুভমেন্টের জন্য এনার্জি কত, সেটা হচ্ছে ইকুয়াল হয়। এখন একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি যেটা আমরা সাধারণত মানে ইয়ে থেকে পড়ে আসছি, নিউটনিয়ান বলবিদ্যা থেকে কী পড়ে আসছি, যে E = ½ mv², যেখানে m হচ্ছে ভর আর v হচ্ছে গতিটা। তো যখন কোয়ান্টাম ফিজিক্সে আসি আমরা, মানে এই মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ফর্মুলাটা ভিন্ন হয়ে যায় আর কি, আমরা এটা আর তখন ইউজ করতে পারি না। তখন আমরা হচ্ছে আইনস্টাইনের যে এনার্জি ইকুয়েশন যেটা আছে এটারই একটা ছোট একটা ডিরাইভ ফর্ম পড়ি, যে E = mc², এটা হচ্ছে টোটাল এনার্জি মাইনাস m0 c²। তো m0টা কি, m0টা হলো আমার ইনিশিয়াল ম্যাস, মানে শুরুতে যে ম্যাসটা ছিল, আর এই এমটা হলো চলমান ম্যাস। আমরা মানে এই নিউটনিয়ান বলবিদ্যাতে কি দেখেছি, যে ম্যাসের তো কোনো পরিবর্তন হয় না, বাট আমরা এখানে কি দেখলাম, এখানে ম্যাস ইনক্রিমেন্ট হয় ওই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে হবে, যেগুলো ম্যাথ দেখেছে। তো এইটার জন্য যে ম্যাস যেহেতু বদল হয়, তাহলে আমরা এই চেঞ্জ অফ ম্যাস নিয়ে আমরা হচ্ছে কাইনেটিক এনার্জিটা বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বের করার ইয়ে, এটাকে বলে আর কি ম্যাস এনার্জি রিলেশন আর কি, ভর শক্তি সম্পর্ক। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে পারমাণবিক ভর একক, অ্যাটমিক ম্যাস ইউনিট, অথবা যেটাকে শর্ট ফর্মে লেখে AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। তো এটা হচ্ছে জাস্ট একটা ইউনিট, তো এটার ডেফিনেশন ওভাবে পড়ার
মানে আমি ওভাবে বলার দরকার নেই, তোমরা জাস্ট দেখে নিও। জেনারেলি তো আমাদের ওরকম ডেফিনেশন আসে না এখন, তাও আর কি মানে জানার জন্য আর কি। এক অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালুটা আসে হচ্ছে 1.66057 ইন্টু 10⁻⁻27 kgs। তো এই ভ্যালুটা এটা যে দেখলাম, তা আমরা প্রোটন আর নিউট্রনের ম্যাস আমরা কি বলি না যে একদম নিয়ারলি লাইক দিস। তো আমরা রাউন্ড আপ করে মানে একটা প্রোটনের যে অ্যাটমিক ম্যাস ইউনিটে যে আর কি ভরের যে মানটা আসে সেটা হচ্ছে 1.007277 অ্যাটমিক ম্যাস ইউনিট। তো ওইটাকে আমরা জেনারেলি আর কি রাউন্ড আপ করে আমরা বলি যে হচ্ছে একটা প্রোটনের আমরা ধরে নিই না যে প্রোটনের ম্যাস হচ্ছে 1, নিউট্রনের ম্যাসও হচ্ছে 1 ধরে নিই ওরকম, তো অ্যাটমিক ম্যাস ইউনিটে। তো ওই জন্য ওটাকে রাউন্ড আপ করে আর কি ধরে নেওয়া হয় যে 1, অত বেশি ডিটেলে যাওয়া হয় না। তো আমরা এই অ্যাটমিক ম্যাস ইউনিট রিলেটেড একটা ছোট একটা ম্যাথ করে দেখি যে আমরা এই অ্যাটমিক ম্যাস ইউনিটটাকে কীভাবে ইউজ করে থাকি ম্যাথমেটিক্যাল জিনিসে। আচ্ছা, একটি ইলেকট্রনের নিশ্চল ভর, এই যে এবার আসলে নিশ্চল ভর, এই নিশ্চল ভরটা কি যে বলছিলাম যে ইনিশিয়াল ম্যাস m0, এটা হচ্ছে আমার নিশ্চল ভর। তো নিশ্চল ভর কত? 9.028 ইন্টু 10⁻31 kgs। 10⁻31 kg। আচ্ছা, কমেন্টে ভাই জিজ্ঞেস করেছিলেন যে কোন বই পড়ায়, এটা ডক্টর আমির হোসেন খান আর মোহাম্মদ ইসহাক, এটা ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার। একটা বই পড়লেই হলো আসলে, ইটস দ্য সেম থিং, মানে তোমরা যেটাই হোক না কেন সব বইয়ের কন্টেন্ট মোটামুটি সেম। তো একটা বই যদি একদম স্ট্রিক্টলি ফলো করতে পারো তাহলে সিলেবাস এমনি কাভার হয়ে যাবে, তো এরকম বেশি বই খোঁজার দরকার পড়বে না, মানে আমার যা মনে হয়। আর প্রত্যেকটা বইয়ের শেষে তো এক্সারসাইজেস দেওয়াই থাকে, তো ওগুলো ম্যাথ প্র্যাকটিস করলে আর ওই এক্সট্রা বই খুঁজতে হবে না, কাইন্ড অফ সেম আর কি বাকি সব জিনিস। তো একটি ইলেকট্রনের নিশ্চল ভর আমরা লিখলাম, এর শক্তি সমতুল নির্ণয় করো। ইলেকট্রন ভোল্ট মানে আরেকটা ইউনিট আছে যে অ্যাটমিক ম্যাস ইউনিট যেরকম, আরেকটা হচ্ছে শক্তির জন্য আমরা পড়ি হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর কি। তো ইলেকট্রন ভোল্টে, আচ্ছা ইলেকট্রন ভোল্টটাকে আমরা এই যে অ্যাটমিক ম্যাস ইউনিট পড়লাম না যে 1 AMU, এটা যদি আমরা এই 1 অ্যাটমিক ম্যাস ইউনিটকে একদম পুরোপুরি এনার্জিতে কনভার্ট করে ফেলি, তো আমরা যে E=mc² যে ইকুয়েশন ইয়েতে দেখলাম, ওখান থেকে কনভার্ট করলে এটার ভ্যালু আসে হচ্ছে 934 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কি 10⁶। আচ্ছা, তাহলে আমাদের এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে ইলেকট্রন ভোল্টে এটার শক্তিটা কত হবে আর এর শক্তি সমতুল নির্ণয় করো। আচ্ছা, তো নিশ্চল ভর যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এমনি এটার এনার্জিটা নিশ্চল অবস্থায়, তো কোনো গতি নাই, তাহলে কাইনেটিক এনার্জির বিষয়টা আর আসছে না। তো আমরা সিম্পলি এটাকে এই ফর্মুলায় রেখে দিতে পারবো, মানে E=mc² ছিল, তো এখানে ম্যাসটা কত, নিশ্চল ভর বললো, তো নিশ্চল ভরে তো আমার এনার্জিটা বের করতে বলেছে, আমার তো আর কিছু বলা নেই। তো এখানে আর কি বসাই দেবো ভ্যালুটা, ওটা যদি বসাই দিই, তা আমি এখানে আবার আর লিখলাম না, হ্যাঁ। তো এখান থেকে এটা তোমরা ক্যালকুলেটরে বসায় ভ্যালুটা দেখো তো কত হয়। আমি একবারে লিখে দিই, এই জুলস। এই হলো জুলসে এনার্জি। তো এখন আমাকে বলেছে যে ইলেকট্রন ভোল্টে এটার মান কত হবে। তো ইলেকট্রন ভোল্টে বের করার জন্য আমার কী করতে হবে, যে ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত জুল, বা 1 জুল ইকুয়াল টু কত ইলেকট্রন ভোল্ট, ওইটার ভ্যালুর সাথে রিলেট করতে হবে। তো এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা সিম্পলি এটাকে ডিভাইড করে দেব কত দিয়ে,
1.6 ইন্টু 10⁻19, মানে এর অর্থ কী দাঁড়াচ্ছে যে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট যে আছে ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুলস, মানে এটা আর কি একদম ঐকিক নিয়মের জিনিস। তো এটা যেহেতু আমরা জুলস এটাতে ডিভাইড করে দিলাম, তাহলে এটার ভ্যালুটা বদলে ইলেকট্রন ভোল্টে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5.078 ইন্টু 10⁵ ইলেকট্রন ভোল্ট। তো আমরা জেনারেলি এই যখন 10⁵ ইলেকট্রন ভোল্ট এরকম কিছু আসে, আমরা সাধারণত ইলেকট্রন ভোল্টে যখন নেই তখন আমরা এটাতে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিই। আচ্ছা, মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কী লাগে, 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি 10⁶ না মেগা মানে, তো 10⁶ দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে আমাদের কি হবে, এখানে তো অলরেডি 10⁵ আছে, তাহলে এই জিনিসটা সরে যাবে প্রথম কথা। তারপরে 10⁵ আর 10⁻⁻5 তো গেল, তাহলে আরেকটা 10 বাকি আছে ডিভাইড করার জন্য। তো 10 দিয়ে ডিভাইড করলে কি পয়েন্টটা আমাদের সরে আসে, তাহলে আমরা এটাকে 0.5078, এবার কি লিখবো, আমরা তো পুরোপুরি ডিভিশনটা শেষ, তাহলে আমাদের মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টের কনভার্সনের জিনিসটা। আচ্ছা, আমরা তাহলে সামনে আরেকটা ম্যাথ দেখি, মুছে দিলাম। একটি গতিশীল কণার মোট শক্তির স্থিরাবস্থার শক্তির 2.5 গুণ হলে বস্তুটির দ্রুতি কত? তাহলে কি বললো, মোট শক্তি। মোট শক্তি আমরা এনার্জি ইকুয়েশন দিয়ে কী জানি, E = mc²। তাহলে আমরা এখানে লিখি মোট শক্তি হচ্ছে mc²। তো কী বলেছে, স্থিরাবস্থা শক্তির 2.5 গুণ। স্থিরাবস্থা শক্তিকে আমরা কী লিখি, m0c²। তাহলে আমরা এটাকে 2.5 টাইমস m0c²। তাহলে এখন বলেছে যে এইটার বস্তুটির দ্রুতি কত। তাহলে আমরা এখান থেকে ম্যাসের একটা রেশিও পেয়ে যাব না, এটা লিখলে c² তো কমন জিনিস আমার চলে গেল। তাহলে m/m0 মানে হচ্ছে 2.5 টাইমস। তাহলে এরপরে আমরা যেহেতু আর কি আমাদের দ্রুতি ভেলোসিটি বের করতে বলছে, দ্রুতি মানে তো ভেলোসিটি, তো যেহেতু m/m0 আমরা একটা রেশিও জানি, তাহলে এখন আমরা কোন ফর্মুলা ব্যাক করতে পারবো ভেলোসিটি পাওয়ার জন্য, ওই রিলেটিভিটির জন্য আমরা যে ম্যাস ইনক্রিমেন্টের ফর্মুলাটা ছিল সেটাতে আমরা একদম সোজাসুজি চলে যেতে পারবো। তাহলে ম্যাস ইনক্রিমেন্টে কী হয়, চলমান অবস্থায় ম্যাসটা বেশি হয়, আর চলমান অবস্থার ম্যাসকে আমরা কী বলি, এম বলি শুধু। তাহলে এম এর সাথে ওই ফ্যাক্টরটা মাল্টিপ্লাইড থাকবে, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। তো এখন আমরা কি জানি, m/m0 এর ভ্যালু জানি, তো আমরা এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এখানে আসে m0/m। তাহলে m/m0 এর ভ্যালু যদি 2.5 হয়, তাহলে m0/m এর ভ্যালু কত, 1/2.5 অথবা 4/10 মানে 0.4, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার কি থাকে, √1 - v²/c²। তাহলে m0/m এর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে আমরা এটাকে রুটটাকে উঠানোর জন্য কী করবো, স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে একবারে 0.4 এর স্কোয়ার আসে, √1 - v²/c²। তো 0.4 এর স্কোয়ার কি, 0.4 × 0.4 কত হয়, 0.16। 0.16টাকে আমি যদি এ পাশে সাইড চেঞ্জ করি এবার, তাহলে v²/c² = 1 - 0.16, এর ভ্যালু আসবে 0.84। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা যদি এখন স্কোয়ার রুট করে দেখি, তো এইটি 0.916 আসে। তো আমি স্কোয়ার রুট কেন করতে যাচ্ছি, কারণ আমি এইটার ভ্যালুটাকে সরাতে যাচ্ছি।
তো আমি যদি এই লাইনটা এখন মুছে দিয়ে লিখবো এখানে, নাকি আমরা উপরে লিখি? ওই লাইনটার উপরে লিখি যদি, তাহলে V/C ইকুয়াল টু 0. কী পেলাম? 9197 ধরি, কারণ 9165 ছিল আর কি। তো এবার এই লাইনটা মুছে দিলাম, কি আসলো? V ইকুয়াল টু 0.917C। আচ্ছা, তাহলে এটার ভ্যালুটা কত আসে? velocity equal to 2.751 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এই হলো আমার ওই বস্তুর দ্রুতি বা ভেলোসিটি, যেটার কারণে ওটার ইনিশিয়াল এনার্জি যেটা ছিল, ইনিশিয়াল ম্যাসে স্থির অবস্থায় যে ভর ছিল, ওইটার কারণে যে এনার্জিটা ছিল, আমরা বলেছিল যে টোটাল এনার্জি ইকুয়াল টু 2.5 টাইমস স্থির অবস্থার এনার্জি। আচ্ছা, আমরা আবার আরেকটা ম্যাথে যাই। আজকে প্রবাবলি খালি এসবের ম্যাথসই করা হবে, অ্যান্ড লাস্টে একটু ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট গতি শক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? তো কোশ্চেনে কী বললো? গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? তো গতিশক্তির বিষয় যখন আমাদের এই কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে আসে, তখন আমরা কি করি? আমরা তো ওই 12 mv² লিখি না, আমরা কি লিখি? আইনস্টাইনের এনার্জি ইকুয়েশনের একটা ছোট্ট ডিরাইভড ফর্ম, m - m0c²। আমি আগেরবার কি লিখেছিলাম? mc² - m0c²। তো এখানে আর কি c²টাকে কমন নিয়ে নিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা। এখানে বলেছে কি 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? তাহলে আমরা একটা ইলেকট্রনের মানে ভর কত বলতে বলেছি, গতিশক্তি সম্পন্ন বললো না, তাহলে সে গতিতে আছে একটা, সেই গতিতে থাকা অবস্থায় তার ভর কত? কারণ আমরা এই যে m0 যেটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে তো আমরা জানি, তাই না, যে 9.1, মানে যেটা ধরে নিই আর কি, 9.1 × 10⁻³ কেজিস। তো এটা তো ধরে নিচ্ছি আমরা। তো আমাদের বের করতে হবে হচ্ছে এই ম্যাসটা, যেটা গতিতে আছে ইলেকট্রনটা, ওই অবস্থাটার ম্যাসটা কত হবে। তাহলে আমরা যদি এখন আমাদের জানা ভ্যালুসগুলোকে বসিয়ে দিই এখানে, এটা যে ছেলে এই ফর্মুলার মধ্যে ভ্যালু বসাতে পারতে হবে। তাহলে বুঝতে হবে যে কী জিজ্ঞেস করেছে আমার কাছে, যে ম্যাথ চেয়ে থাকে। আর আমরা তো এইটা তো একটা কনস্ট্যান্ট জিনিস, এটা ইলেকট্রনের স্থির অবস্থায় ম্যাথ তো কনস্ট্যান্ট জিনিস, তো সেটা নিয়ে তো আমাদের কোনো ডাউট থাকার কোনো কারণই নেই। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুটা বসে 1 কী বললো? 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট না? তাহলে এটাকে যদি আমি আমাদের যে জেনারেল কনভেনশনের যে ভ্যালুটা জুলসে কনভার্ট করতে চাই ইউনিটে, তাহলে কী করব? ইন্টু 1.6 × 10⁻⁻19, এটা হচ্ছে আমাদের ভ্যালু ছিল, আমরা আগের ম্যাথস করার সময় মনে হয় দেখলাম। আচ্ছা, তো এইটা ইকুয়ালস টু কী লিখবো আমরা এখন? আমরা একটু নিচেই লিখি, প্রবাবলি জায়গা হবে না মনে হচ্ছে। তো এম এর ভ্যালুটা তো আমি জানি না, এম এর ভ্যালুটাকে আমি লিখছি না। m0টা কি? 9.1 × 10⁻31। আর সি এর ভ্যালু তো আমরা জানি 3 × 10⁻, এটা আমরা এটাকে রেখে দিলাম। তো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, যে আমরা এম এর সাথে c²টাকে আলাদা করে নিব, নিয়ে এটার সাথে c² মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করে দেবো। তো যেটাই হোক, পুরোটাই হচ্ছে ক্যালকুলেটরের কাজ, এটা আমাদের আসলে মানে শুধু আর কি করতে যাওয়াটাই একটু টাইম ওয়েস্ট টাইপেরই হবে। তো আমরা আর কি এইটা হোপফুলি সমস্যা হওয়ার কথা না, অথবা আমরা জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লাই করে পাঠিয়ে দেবো এটার নিচে, যা ভ্যালু আসবে ওটার সাথে আর কি এটাকে অ্যাড করে দেবো, তাহলে আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাবো। এম এর ভ্যালুটা এরকম কিছু একটা আসবে, 37.54 × 10⁻31 কেজিস। আচ্ছা, এটা হচ্ছে তার চলমান ম্যাস আর কি। এবার আমরা পরের ম্যাথসে আসি একটা, যে 12 অ্যাটমিক ম্যাস ইউনিট ভরের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করো। আচ্ছা, এই যে
এই ম্যাথসগুলো এগুলো তো হচ্ছে জাস্ট আমি ফর্মুলাটা কতটুকু জানি সেটার বিষয়। তো এগুলো নিয়ে আসলে খালি খালি না আগাই আর বেশি, তো আমরা আরেকটু মানে বোঝার মতো কিছুতে যাই। একটি বস্তু কণার মোট শক্তির স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি কত? এটা তো ওই আগের ম্যাথ যেটা ছিল একদম এক্স্যাক্টলি সেম জিনিস না? তো মোট শক্তি কি বললো? মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। তো এখান থেকে আমরা এম আর এম নটের একটা রেশিও বের করবো, রেশিও বের করে আমরা ওই রিলেটিভ ম্যাস ইনক্রিমেন্ট যেটা ওটার ফর্মুলায় বসাবো এম বাই এম নট, তারপর ওখান থেকে ভেলোসিটিটা বের করে ফেলবো। তো এটা নিয়ে আসলে আর দরকার নেই, কারণ আমরা একদম এক্স্যাক্টলি সেম ম্যাথসটা করেছি। আচ্ছা, তো এখানে আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন মানে মৌলিক বল যেগুলো বা ফান্ডামেন্টাল ফোর্সেস। তো এগুলোর মৌলিক বল বলতে ফান্ডামেন্টাল, যখন কোনো আমরা কিছু বলি তো ফান্ডামেন্টাল জিনিসের বেসিক কনসেপ্টটা হলো যে সেইটার ভ্যালুস অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না, মানে অন্য কোনো, মানে এইটাই হচ্ছে একদম বেসলাইন ধরা হয় যে এইটার উপরে ডিপেন্ড করে অন্য ভ্যালুসগুলো আসে, বাট সেগুলো হচ্ছে অন্য কোনো ফান্ডামেন্টাল, মানে একটা জিনিস যদি কোনো একটা ফান্ডামেন্টাল জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয় সেটাকে আমরা ফান্ডামেন্টাল জিনিস বলি না আর কি। তো সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট হয়ে যায়। তাহলে ফান্ডামেন্টাল বল আমাদের কী কী আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। তো এগুলো সম্পর্কে যে কোনো বইয়ে ঠিকমতো করে লেখা আছে, তো এটা পড়ে নিলেই হবে আর কি। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে আমরা ফোটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আজকে একটু দেখব। তো ফোটো ইলেকট্রিক এফেক্টটা আসলে বিষয়টা হলো যে যখন কোনো একটা ফোটো ইলেকট্রিক মানে ক্যারেক্টারিস্টিক সম্পন্ন মেটালের উপরে, বা মনে করেন যদি বলি যে কোনো একটা মেটালের কথা, যে মেটালের উপরে যখন আলো পড়ে, তো এই যে ফোটনগুলো, মানে আলোর পার্টিকেলগুলো কি বলা হয়, ফোটনস না? তো ওই ফোটনসগুলো এসে তো বাড়ি খায় ওই মেটালের প্লেটসের উপরে বাড়ি খায়। তো প্লেটসের উপরে বাড়ি খাওয়ার কারণে মানে আমরা সাধারণত মানে কমন সেন্স দেখলে কি বলা যায়, যে কোনো একটা কিছু যদি কোনো একটা কিছুর সাথে বাড়ি খায় গিয়ে, তাহলে একটা এনার্জি ট্রান্সফার হবে অবশ্যই। তো আমরা জেনারেলি কী দেখি, একটা বল যদি আমরা একটা ওয়ালে মারি, তাহলে ওয়ালে বলটা লেগে আবার ব্যাক করে আসে, বা কোনো একটা যে কোনো একটা অ্যাঙ্গেলে মারলে অন্য একটার দিকে চলে যায়। তো এই যে ওটার যে একটা চেঞ্জ, আমরা সাধারণত কী দেখি, আমরা যত জোরে একটা বল মারলাম একদম এক্স্যাক্টলি জোরে কি ফিরে আসে? তা তো না, তো একটু আস্তে আসে। তো ওই বাকি শক্তিটা কোথায় গেল? এই এনার্জিটা হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে হিট এনার্জি হিসেবে, বাস আমরা যে বলটা মারছি ওটা যে একটা আওয়াজ হচ্ছে ওই সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো এরকম আর কি বিষয়গুলো। তো এই ফোটো ইলেকট্রিক এফেক্টের কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা ওই একই জিনিস, যে একটা বল মনে করো একটা ওয়ালে বাড়ি খেলো, তো এই বলটা হচ্ছে ফোটন গিয়ে হচ্ছে একটা মেটালে বাড়ি খেলো, তো বাড়ি খাওয়ার কারণে সে কিছু এনার্জি দিয়ে দিল ওখানে। তো সেই এনার্জিটা যখন ইলেকট্রনসগুলো পায়, মেটালসে কী থাকে, মেটালসে তো আমরা কি জানি যে একটা সি অফ ইলেকট্রনস ধরা হয়, যে একটা মেটাল বডিকে কী বলা হয়, যে জেনারেলি নিউক্লিয়াসগুলো হচ্ছে একসাথে ধরে আর ইলেকট্রনসগুলো ফ্লোট করতে থাকে একদম পুরো বডিটার উপরে। তো এই ইলেকট্রনসগুলোতে যখন এনার্জি ট্রান্সফার করে, তো ইলেকট্রনসগুলো তার যে রেসপেক্টিভ যে নিউক্লিয়াস থাকে ওই নিউক্লিয়াস থেকে ছুটে আসার এনার্জিটা পায়। ওই ছুটে আসার এনার্জিটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বলা হয়। তো ওটা আমি দেখছি। তো ওই ছুটে আসার যে এনার্জিটা মানে ওই যে একটা থ্রেশহোল্ডটা থাকে, মানে যে ওয়াল ব্যারিয়ারটা থাকে আর কি এনার্জি, ওই ব্যারিয়ারটা যদি ক্রস করতে পারে সেক্ষেত্রে ওই দেখা যায় কি ওই ইলেকট্রনগুলো ফ্লো করা শুরু করে, মানে ওই নিউক্লিয়াসের সাথে আর বাউন্ড থাকে না, ওই ইয়েটা ফ্লো করা শুরু করে। তো ফ্লো করা মানে কি, ইলেকট্রন ফ্লো মানে কি, ইলেকট্রিসিটি হওয়া। তো এইটাই হচ্ছে বিষয়টা, যে ফোটো ইলেকট্রিক এফেক্ট। লাইট দিলে কোনো একটা মেটালের উপরে কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি লাইট দিলে সেখানে ইলেকট্রিসিটি চলা শুরু করে। তো আইডিয়াটা হচ্ছে এটা আইনস্টাইনের একটা মানে ফাইনালি আর কি হি কেম টু দ্য কনক্লুশন যে ফোটো ইলেকট্রিক এফেক্টের আইডিয়াটা কীভাবে ফাংশন করছে। আচ্ছা, তো এই ফোটো ইলেকট্রিক এফেক্টের যে মানে বলা হয় কি, মানে আমি যদি ছবি দিয়ে দেখাই, এটা হচ্ছে একটা না হলো, এটা হচ্ছে আমার একটা মেটাল প্লেট। তো এখানে যদি কোনো একটা ফ্রিকোয়েন্সির একটা লাইট এসে পড়ে, তারপরে যে সে একটা ব্যাক করবে, তো এই এনার্জি থেকে এটা এই আসার সময় এই লাইটের যে এনার্জিটা ছিল এইটার থেকে যদি আমি এই যে ব্যাক করছে যে এনার্জিটা নিয়ে সেটা যদি বাদ দিয়ে দিই,
তাহলে বলতে পারবো যে সেইটুকু এনার্জি সে হচ্ছে এখানে ট্রান্সফার করে দিল ইয়েতে। তো ফর্মুলাটা আসে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইকুয়াল টু ওই যে ফোটনটা আসলো বা পার্টিকেলটা আসলো হাফ mv স্কোয়ার, ওটার কাইনেটিক এনার্জি প্লাস যে কাজটা দিল ওয়ার্ক ফাংশনের জন্য আর কি, এটাই। তো এটাকে আর কি বিভিন্ন ঘুরায় পেঁচায় লেখা যায়। তো যদি আর কি যে একদম এটাকে যদি আমরা বলি যে থ্রেশহোল্ড ইয়েটা, তখন আমরা যদি বলি যে থ্রেশহোল্ড ওয়ার্কটা এটা হবে যে যেটার কারণে আর কি ফটো ইলেকট্রিক এফেক্ট শুরু হবে, জাস্ট শুরু হবে। শুরু হওয়া মানে কি, যে কেবল ওই ব্যারিয়ারটা ওভারকাম করলো। তো সেইটার জন্য হচ্ছে এটাকে আমরা W0 বলি, মানে হচ্ছে ওয়ার্ক ফাংশনটা আর কি যেই থ্রেশহোল্ডটা পার করতে হবে আর কি আমাদের ইলেকট্রনের। আচ্ছা, তো এই ওয়ার্ক ফাংশনের বাংলা নামটা হচ্ছে কার্য আপেক্ষক। তো আমরা যদি একটা ছোট একটা জিনিস দেখি এখানে, যে বলেছে কোনো পদার্থের কার্য আপেক্ষক 1.85 ইলেকট্রন ভোল্ট হলে কার্য আপেক্ষক মানে কি থ্রেশহোল্ড, যেটা আর কি ওয়ার্কটা লাগছে আমার, কার্য আপেক্ষক 1.85 ইলেকট্রন ভোল্ট হলে ওই পদার্থের সূচন কম্পাঙ্ক কত। তো সূচন কম্পাঙ্ক, ওই সূচন মানে সূচনা, তো কিসের সূচনা, ফটো ইলেকট্রিক এফেক্টের স্টার্টিংয়ের জন্য আর কি। তো যদি ওয়ার্ক ফাংশন দেওয়া থাকে, তো আমি যদি একটা জিনিসের ওয়ার্ক ফাংশন দেওয়া থাকে, তাহলে সূচন কম্পাঙ্ক বের করার নিয়ম কি, যে আমরা ধরে নিই যে সূচন কম্পাঙ্কর ক্ষেত্রে আমাদের এই হাফ mv স্কোয়ার বলেছিলাম না, যে বাড়ি খেয়ে ফেরত যখন চলে যাচ্ছে অন্য একটা দিকে, তো এই যে এনার্জিটা আমরা ধরি যে ওখানে বাড়ি খেয়ে তার আর কোনো এনার্জি অবশিষ্ট থাকলো না, সে টোটাল এনার্জিটা ট্রান্সফার করে দিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সূচন কম্পাঙ্ক ধরি ওই ফোটনটার, মানে সে তো আর অন্য এক্সট্রা কোথাও যেতে পারছে না। তো যেহেতু গেল না, তাহলে টোটাল এনার্জিটা কনভার্ট সে দিয়ে দিল ওখানে, তাহলে তার টোটাল এনার্জিটা, যে আমরা এই যে বলছি তার টোটাল যে এনার্জিটা, একটা ফোটনের এনার্জি আমরা কীভাবে ক্যালকুলেট করি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি। তো তার টোটাল এনার্জিটাই কিসের সমান হবে, এই কার্য আপেক্ষকের সমান হবে, এটাই। তখন যখন আমরা কার্য আপেক্ষক সমান করে আর কি সূচন কম্পাঙ্ক বলি, তো সেক্ষেত্রে আমরা এখানেও একটা নট দিয়ে দিই, যেহেতু আর কি ওয়ার্ক ফাংশনের সাথে নট আছে, এই জন্য হচ্ছে নিউ এর ক্ষেত্রেও নট দিয়ে দেয়। তো এখন বাকি জিনিস তো আর কিছু না, আমাদের সূচন কম্পাঙ্ক বের করতে বলেছে। এটা কিন্তু ভি না, এটা হচ্ছে নিউ, আমরা যারা জানি না তাদের জন্য। ভি ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত আমরা যদি না জেনে থাকি, তাহলে আমরা এটার যে নিউমেরিক্যাল ভ্যালু 6.63 ইন্টু 10⁻⁻34। আচ্ছা, এটার ইউনিটটা আর্গ সেকেন্ডসে দেওয়া হয়। আচ্ছা, এটার ইউনিটের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে জুলসের ক্ষেত্রে দেওয়া হয়, আর একটা হচ্ছে আর্গ দিয়ে দেওয়া হয়। তো আমরা একটা ম্যাথসে যাই, যেটাতে আমরা জেনারেলি আর কি ইউজ করা হবে। আচ্ছা, 6630 ইন্টু 10⁻⁻10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি নির্ণয় করো। তো ফোটনের শক্তি আমরা কি দিয়ে জানি, ই ইকুয়াল টু এইচ নিউ। তো ওই যে আমরা বললাম না যে ওয়ার্ক ফাংশন W0 ইকুয়াল টু এইচ নিউ নট ধরছি, তো এই জিনিসটাই দেখো, এনার্জিটা কোত্থেকে আসে, এটা হচ্ছে এই ফর্মুলা থেকে আসে, যে এনার্জি ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মাল্টিপ্লাই বাই ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তো এইটা যখন আর কি, এই এনার্জিটা যখন কার্য অপেক্ষকের সমান হয়, তখন আমরা সেই ফ্রিকোয়েন্সিটাকে সূচন কম্পাঙ্ক বলি। আচ্ছা, তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এক্ষেত্রে, এখানে তো আমার ফ্রিকোয়েন্সিটা ডিরেক্টলি বলা নেই। তো আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ ইকুয়াল টু ভেলোসিটি, এটাই কি জানি, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ ইকুয়াল টু ভেলোসিটি। তো আমরা সবাই অবভিয়াসলি জানি যে ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো আমাদের এখানে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর
সি ভ্যালুটা তো আমরা একটা ফোটনের ভেলোসিটি তো আমরা সবাই জানি 310⁸ মিটার/সেকেন্ড। তো এখান থেকে আমরা কম্পাঙ্কটা বের করে নিতে পারবো সি বাই ল্যামডা, যে দুটো ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া ছিল আমাদের, থাকুক এটা একটা আপাতত, তরঙ্গ দৈর্ঘ্য 6630 ইন্টু 10⁻⁻10 ছিল প্রবাবলি, ইয়েস 10 মিটার্স। এটা হচ্ছে আমাদের ল্যামডা। তো এটা যদি আমরা এখন এখানে দিয়ে দিই ফর্মুলাটা, আমরা নিউ এর ভ্যালুটা বের করে, আচ্ছা আমরা এই জিনিসটাকে আমরা ওই এনার্জির মধ্যে রিপ্লেস করে দিতে পারি। নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডাটা, এনার্জি ইকুয়াল টু কি এইচ ইন্টু সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তো দুইটা ফর্ম্যাট থাকে ফর্মুলা, জাস্ট এটা রিপ্লেস করে দিচ্ছি আর কি আমরা এইটা। তো এখান থেকে আমরা কি পাবো, জাস্ট যদি ভ্যালুগুলো বসাই দিই, আমরা কি জানি এটা 6.63 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 6630 ইন্টু 10⁻⁻10। তাহলে আমাদের কি বের করতে বলেছিল, শক্তি নির্ণয় করো। তাহলে এনার্জি সব কিছু আমরা, এটা হচ্ছে আমাদের জুলের ফরম্যাটটা এর জন্য। তো এখান থেকে একটা জেনারেল ভ্যালু যেটা আসে 3 ইন্টু 10⁻⁻19 জুল। এই গেল আমাদের একদম এনার্জির একটা ম্যাথ, ফোটনের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ রিলেটেড। আচ্ছা আরেকটু কমপ্লিকেটেড দিকে যাই। আচ্ছা একটা কোয়েশ্চেন এখানে আছে যে এক ব্যক্তি বুকের এক্স-রে করার সময় 1.5 × 10⁻³ জুল শক্তি শোষণ করলো। প্রতিটি এক্স-রে ফোটনের শক্তি 40,000 ইলেকট্রন ভোল্ট হলে তিনি কত সংখ্যক ফোটনের শক্তি শোষণ করেছেন। তো এটা তো একদম ঐকিক নিয়মের ম্যাথ, যে একটা ফোটনের এনার্জি দেওয়া আছে আর হচ্ছে কতখানি এনার্জি, আমরা কী করবো যে 40,000 ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে সেটাকে জাস্ট জুলসে কনভার্ট করব, তারপরে সে যতখানি এনার্জি অ্যাবজর্ব করলো সেটা ডিভাইডেড বাই ওই যে এনার্জিটা, একটা ফোটনের আর কি এনার্জি কত আসে সেটা দিয়ে ডিভাইড করব, তাহলেই আর কি আমরা একটা নাম্বারটা পেয়ে যাব। আচ্ছা 10 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে তার মান নির্ণয় করো। তো কী বলো, 10 কিলোভোল্ট বিভব পার্থক্য। তো আমরা ইলেকট্রন ভোল্ট যে ইভি লিখি না, এটা হচ্ছে আর কি ইলেকট্রনের জন্য যে ইয়েটা, মানে কি বলো এটাকে, চার্জটা, কুলম্বে যে চার্জটা, আর ভিটা হচ্ছে এখানে বিভব পার্থক্যটা বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে বলে। তো এখানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের বা বিভব পার্থক্যর ভ্যালুটা বলে দিচ্ছ। তো এখানে হচ্ছে চূড়ান্ত কোন মানে এনার্জিতে যাওয়া, তার কোন ভেলোসিটি পাবে জিজ্ঞেস করেছে প্রবাবলি, চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে, তো ভেলোসিটি কী পাবে। তাহলে এইটা ইকুয়াল টু কি, যে একটা বিভব পার্থক্য দিলে একটা ইলেকট্রন যেটার আর কি চার্জ হচ্ছে, আমরা আর কি নর্মালি যেটা জানি আর কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তো ওইটা কত সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে। তো সেটার জন্য আমরা সিম্পলি হাফ mv² লিখে দিতে পারি, কারণ কাইনেটিক এনার্জি যেটা, এটা তো একদম লিনিয়ার একটা জিনিস। তো এখানে আমাদের ভেলোসিটি সম্পর্কে যেহেতু স্পেসিফিক্যালি কিছু বলা নাই যে আমাদের ম্যাস ইনক্রিমেন্টের এগুলো কিছু, তো আমরা সেক্ষেত্রে এই হাফ mv² কাইনেটিক এনার্জির ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এখানে জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লাইগুলো করে দিলে v² ইকুয়াল টু 2ev/m, তাহলে v ইকুয়াল টু জাস্ট √2ev/m চলে আসে। তো সেক্ষেত্রে ই এর ভ্যালুটা তো আমরা বললামই, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমরা আচ্ছা এইটা হচ্ছে বড় ভি, এখানে কি বলেছে 10 কিলোভোল্ট না, কিলো হচ্ছে 10⁻³ ভোল্ট, 10⁻³ আরেকটা কি দিয়েছে যে ম্যাসটা।
তো ম্যাস একটা ইলেকট্রন, যেহেতু একটা ইলেকট্রনের কথা বলেছে, তো ইলেকট্রনের ম্যাসটা তো আমরা এমনিই জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো এই হচ্ছে আমাদের যা আছে, এগুলো দিয়ে বসাই দিলে আমাদের এটার ভেলোসিটিটা কত রিচ করবে, গতিটা, সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 অ্যাংস্ট্রম ইউনিট এর কার্য আপেক্ষক নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস যেটা আমরা সাধারণত এনকাউন্টার করে থাকি, যে মানে লেংথের ইউনিট, এটা মানে দৈর্ঘ্যের ইউনিট, সেটা হচ্ছে বলে হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিট বলে। তো এই অ্যাংস্ট্রম ইউনিট যদি বলা থাকে যে 1 অ্যাংস্ট্রম ইউনিট, বা এখানে যেটা বলা আছে 6800 অ্যাংস্ট্রম ইউনিট, তো এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে অবশ্যই ল্যামডা। তো 6000 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম ইউনিটের ভ্যালুটা আসা হচ্ছে 10⁻−10, মানে তেমন কমপ্লিকেটেড কিছু না, মনে রাখাটা অনেক সহজ। 10⁻−10 অ্যাংস্ট্রম ইউনিটটা যদি আমরা মিটারে কনভার্ট করে নিই, তাহলে এটা আসবে আর কি। এটা গেল আমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলেছে যে সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য, যদি সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এটা বলতে বোঝানো হয়েছে যে একটা সোডিয়াম প্লেটের উপরে আমি সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়ে থাকে এরকম, তাহলে এটার কার্য আপেক্ষক নির্ণয় করবো। মানে সোডিয়াম প্লেটের উপরে আমি যদি এই কি বলে এটাকে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা একটা ফোটনের উপরে মানে দেওয়া হয়, তাহলে সেটার কার্য আপেক্ষক কত হবে। তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ওই এটার জন্য আর কি এইচ নিউ দিয়ে যে ভ্যালুটা আসবে, সেটাই তো আমার ওয়ার্ক ফাংশন ইনিশিয়াল স্টেটটা। তাহলে এটাকে আমরা কি লিখবো, যেহেতু আমরা ল্যামডার ভ্যালুটা জানি, আমরা কি দেখেছিলাম, নিউ ল্যামডা ইকুয়াল টু সি। তাহলে এবার আমরা কি জানি, ল্যামডার ভ্যালু জানি, তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে আমাদের কি কি ভ্যালু জানি, এখানে ল্যামডা জানি, সি জানি, আর তো কিছু লাগবে না আমাদের। হ্যাঁ, তাহলে বললো আমরা একটা লাইটের এনার্জিটা জানি হচ্ছে এইটা, আর যেহেতু এটাই হচ্ছে ওই ওয়ার্ক ফাংশনটাকে ইনিশিয়েট করবে, বা ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ইনিশিয়েট করবে ওয়ার্ক ফাংশন ব্যারিয়ারটা ক্রস করে, তো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ওই সূচনের যে কম্পাঙ্ক, সেটা সূচনের কম্পাঙ্ককে আমরা সূচন দৈর্ঘ্য হিসেবে লিখতে পারি সি বাই ল্যামডা নট। এইটা হচ্ছে কার্য আপেক্ষক। এইটা ইকুয়াল টু কি, যে কার্য আপেক্ষক হবে এই ফর্মুলার রিপ্লেসমেন্ট। তো এটা করে দেওয়ার মনে হয় না দরকার আছে, তো আমরা আরেকটা ম্যাথস দেখে আজকে শেষ করব। তো এটা জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসালে ক্যালকুলেটরে দিলে তো ভ্যালু বের হয়ে যাবে। তো এখানে তেমন আর কি বোঝার কিছু নেই। আচ্ছা, তো আমার কোয়েশ্চেনটা এখানে আছে যে কোনো ধাতুর উপর 2500 অ্যাংস্ট্রম ইউনিট তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্য, আচ্ছা আমরা যা যা ইনফরমেশন দেওয়া আছে লিখে নিই। ল্যামডার ভ্যালু হচ্ছে 2500 অ্যাংস্ট্রম ইউনিট। আচ্ছা, বলছে ধাতুর কার্য আপেক্ষক 2.3 ইলেকট্রন ভোল্ট হলে, এখানে কি বলে দিল আমার কার্য আপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, যেটা 2.3 ইলেকট্রন ভোল্ট। তো 2.3 ইলেকট্রন ভোল্টটাকে আমরা একবারে কনভার্ট করে নিতে পারি একদম, যেটা এসআই ইউনিটের কি এনার্জি, সেটাতে কনভার্ট করে নিলাম। তারপর বলেছে এটা হলে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে। নিঃসৃত যে ফোটো ইলেকট্রনটা, মানে ইলেকট্রনটা ওই যে আলোর যে শক্তিটা যেটুকু নিয়ে আর কি যেটা যাওয়া শুরু করলো, সেটার হচ্ছে সর্বোচ্চ বেগ কত হবে। তো আমরা যদি এটাকে বলি যে ম্যাক্সিমাম এটা হবে হচ্ছে 1/2 mv², আমাদের বের করতে হবে কি ভি। তাহলে এটার কি ফর্মুলা বলো তো, আমাদের কি ছিল আমাদের ফর্মুলাটা, আমরা কি জানি যে লাইট যখন পতিত হচ্ছে একটা ধাতুর উপরে, তো সেটার জন্য এইচ নিউ ইকুয়াল টু 1/2
এম ভি স্কোয়ার্ড মাইনাস ওয়ার্ক ফাংশনটা, না দেখা যাচ্ছে কি, দেখা যাওয়ার কথা। আচ্ছা, এইচ নিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ওয়ার্ক ফাংশন। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার মানে কি, মাইনাস কেন লিখলাম, আচ্ছা প্লাস, আচ্ছা হাফ এম ভি স্কোয়ার প্লাস ওয়ার্ক ফাংশন। তো আমরা এইচ নিউ মাইনাস হাফ এম ভি স্কোয়ারকে যদি রিপ্লেস করে দিই এখানে, তাহলে আমরা এখানে কী লিখতে পারবো এটার ক্ষেত্রে, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওই ওয়ার্ক ফাংশনটা। তো এখান থেকে তো আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো যে আমাদের গতিটা কত হবে। তো আমরা ইলেকট্রনের ভর কত জানি, ম্যাথসটা 9.1 ইন্টু 10⁻⁻31। এবার আমরা গতিটা কিন্তু জানি না ভি স্কোয়ারটা। তো এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63 10⁻⁻34 ইন্টু এখানে আমাদের কি দেওয়া ছিল, ল্যামডাটা দেওয়া, তাহলে কী লিখবো, c/2500 ইন্টু 10⁻⁻10, কারণ অ্যাংস্ট্রম ইউনিটকে কী লিখি আমরা 10⁻⁻10 হিসেবে লিখি। এইটা মাইনাস এ ওয়ার্ক ফাংশন, যেটা ওয়ার্ক ফাংশনটা কি 2.3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুলস। এই হলো আমাদের বিশাল একটা ইকুয়েশন। আমরা সি এর ভ্যালুটাকে রিপ্লেস করে দিই একবারে 3 ইন্টু 10⁻8। এই হলো আমাদের ইকুয়েশন। এখানে প্রত্যেকটাই নোন ভ্যালু আমাদের, খালি ভেলোসিটি যেটা সেটা বের করতে হবে আমাদের। তো এটা একবারে মানে বিভিন্ন পার্টে পার্টে করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, জাস্ট ভ্যালুটা আনলেই হলো। তো আমি অত ক্যালকুলেশন না দেখাই, আমি লাস্ট পর্যায়ে কীরকম আসবে এটা লাস্টে, তো ডেফিনেটলি এই ভ্যালুটা আর কি নিচে আসবে। তো এটার 9.1 ইন্টু এটাকে কী লিখতে পারি, 4.55, 9.1 ডিভাইড বাই 2 হচ্ছে 4.55। তো নিচে কি আসবে, নিচে আমার এই ভ্যালুটা আসবে ডিনোমিনেটর হিসেবে, আর পুরোটা এখানে ক্যালকুলেশন করে আমি উপরে লেখার কথা 4.55 ইন্টু 10⁻⁻31, আর নিউমেরেটরটা আমার আসবে 4.276 ইন্টু 10⁻⁻19। তাহলে এখান থেকে আর কি আমাদের ভেলোসিটির ভ্যালু যেটা পাই আমরা, সেটা হলো 969 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। অথবা আমরা আরও প্রপারলি যেটা আমরা লিখতে হয়, আমরা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখি বা সিঙ্গেল ডিজিট রাখি, 9.96, এটাকে আমরা 10⁻5 বলে দেবো। এই হলো আমাদের ভেলোসিটি। কোয়েশ্চেনটা ছিল যে কি, কোনো ধাতুর উপর 2500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো, ধাতুর কার্য অপেক্ষক 2.6 ইলেকট্রন ভোল্ট হলে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে। তো ম্যাক্সিমাম এনার্জি যেটা, সেটা হচ্ছে আমরা তো জানি হাফ এম ভি স্কোয়ার হবে। হাফ এম ভি স্কোয়ার দিয়ে ফর্মুলা রিপ্লেস করে দিলাম। তারপরে আমাদের প্রত্যেকটাই নোন ভ্যালু, এখানে আমরা নিউটাকে আর কি রিপ্লেস করে দিয়ে সি বাই ল্যামডা লিখেছি, কারণ ল্যামডায় আমাদের দেওয়া ছিল। অ্যান্ড বাকি জিনিসগুলো তো সব নোন ভ্যালু, জাস্ট ইউনিট চেঞ্জ করার জন্য যা যা আছে ওই সব লিখে শেষ করে দিলাম। তো এই হলো আমাদের মোটামুটি বলা যায় ফটোইলেকট্রিক রিফ্লেক্টর যেগুলো ম্যাথ আছে। আরও কিছু ম্যাথ আছে, আমরা এটা নেক্সট ক্লাসে দেখাবো। সাথে আমাদের আরও কয়েকটা টপিক আছে, ডি ব্রগলির ওয়েভ ম্যাটার, তারপরে আছে আমাদের কম্পটন এফেক্ট আছে, তারপরে আরও আর কি যে জিনিসগুলো আছে সেগুলো আর কি আমরা নেক্সট ক্লাসে পারবো। তো আপাতত আজকে এই পর্যন্তই থাকুক। Thank you for attending the class. Hope this would come in handy sometime. Thank you.